আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু। আজকে আমাদের 1 জুলাই জাতির ভাগ্য পরিবর্তনের প্রথম দিন। আজকে আমাদের আলোচনার বিষয় যুগে যুগে কোটা কীভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ প্রথমে এই কোটা ব্যবস্থার প্রচলন শুরু করে শেখ মুজিবুর রহমানের হাতে 1972 সালে। তখন চাকরিতে কোটা ছিল 80%। কল্পনা করতে পারে, একটি নতুন রাষ্ট্র জন্ম নিল পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে। সেই রাষ্ট্রে এসে উনি অনেকগুলো অকাম করলেন। তার মধ্যে একটি হলো 80% চাকরি কোটা। এর মধ্যে ছিল 30% মুক্তিযোদ্ধা, 40% জেলা কোটা, আর 10% ক্ষতিগ্রস্ত নারী কোটা। 40% মুক্তিযোদ্ধা কোটা, এটা একদিক থেকে মানুষ অনেকটা মেনে নিয়েছিল, কিন্তু 30% আর 40% যে জেলা কোটা, এইটা মানুষের বুঝতে একটু সময় লেগেছিল যে এটা কি। অর্থাৎ 80% যে চাকরি কোটায় ভিত্তিতে হবে। আপনি দেশের সাধারণ নাগরিক হিসেবে যদি 100টা নিয়োগ এর জন্য একটা চাকরি বিজ্ঞপ্তি হয়, আপনি এখানে 1000 বা 10,000 মানুষ যদি প্রতিযোগিতা করে, সেখান থেকে আগে 80 জনকে আলাদা করা হবে, আর বাকি যে লোকজনগুলো প্রতিযোগিতা হবে এদের ভিতরে নাম্বারের ভিত্তিতে 20 জন চাকরি পাবে। 64 জেলা, একজন করেও পড়বে না। দীর্ঘদিন যাওয়ার পর মানুষ যখন দেখলো যে সবসময় কম মেধাবীরা চাকরি পাচ্ছে, ঘটনাটা কি? খুব মেধার ভিত্তিতে খুবই কম নিয়োগ আসছে। এই বছর যে চাকরি পরীক্ষা দিচ্ছে ভালো ছাত্র, তার ক্লাসের 10-12 রোল নাম্বার বা এরকম লেভেলের স্টুডেন্ট, কম নাম্বার, কম ডিগ্রি, যারা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পেয়ে নিয়োগ পেয়ে যাচ্ছে, উনি ফার্স্ট হয়ে নিয়োগ পাচ্ছে না। ধীরে ধীরে এক পর্যায়ে যে মানুষ বোঝা শুরু করলো যে চাকরিতে আসলে যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এবং সেখানে টাকার লেনদেন হয়। এই 40% কয়েকটি ক্রাইটেরিয়া বিশ্লেষণ করে নিয়োগ দেওয়া হতো। জেলা কোটা, প্রথমত ওই জেলার সে আওয়ামী লীগের লোক হতে হবে। দ্বিতীয়ত সে টাকা দেবে আওয়ামী লীগের লোককে। আর তৃতীয়ত অবশ্যম্ভাবীভাবে ব্রেনিরা, মেধাবীরা টাকা দিত না, থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাসের ছাত্ররা নিয়োগ পেয়ে যেত। এই কোটা, প্রশাসনিক কোটা, সে সময় প্রশাসনিক ব্যবস্থা খুবই দুর্বল থাকার কারণে, বিস্তৃতি কম থাকার কারণে, কোলাবরেট বা পরিধি কম থাকার কারণে মানুষ বুঝতে পারে না। কিন্তু শেখ মুজিব আর্মিতে এই কোটা কীভাবে নিয়োগ দিবে, খুব দ্রুত কীভাবে পূরণ করবে, সেখানে শেখ মুজিব নিয়মিত বাহিনীকে বাদ দিয়ে আরেকটা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করলেন। সেখানে মুজিব বাহিনী, যারা আসলে মুক্তিযুদ্ধ করেনি, আর কাদেরিয়া বাহিনী, এরা মুক্তিযুদ্ধ করেছিল, এদের নিয়ে একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করে নিয়মিত মুক্তিযোদ্ধাদের বাইরে। এই কোটা সেনাবাহিনীকে ক্ষিপ্ত করে তুলেছিল, এবং সরকারি চাকরিতে আমলা নিয়োগের ক্ষেত্রে এই 80% কোটা প্রশাসনকেও ক্ষিপ্ত করেছিল। এক পর্যায়ে দেশের সেনা, পুলিশ এবং প্রশাসন অতিষ্ঠ হয়ে শেখ মুজিবকে হত্যা করে বলে তাদের দাবি। এই কোটা ধীরে ধীরে কমতে সর্বশেষ কোটার পরিমাণ ছিল 56%। 80% কোটা থেকে কোটা 53-54 বছরে কোটা কিন্তু 50%-এর নিচে আসেনি। ছাত্ররা আন্দোলন করলো।
18 সালে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে কোটা বাতিল করে দিল। এখানে আপনাদের একটু প্রজ্ঞাপন কী জিনিস বলি। প্রজ্ঞাপনটা কিন্তু কোনো আইন না। একটা প্রজ্ঞাপন মানে হচ্ছে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ নিয়োগ বা শৃঙ্খলা প্রক্রিয়ার জন্য ক্ষণে ক্ষণে যে সার্কুলার দেয় এটাকে প্রজ্ঞাপন বলা হয়। তো সরকারি সার্কুলারগুলো এই যে এতদিন 53-54 বছর ধরে সার্কুলার মাধ্যমে নিয়োগ হয়ে আসছে, এটা কিন্তু কোনো আইন ছিল না। এটা থেকেও কেস করলে বাতিল হয়ে যা, সরকারি ইচ্ছা থাকলে বাতিল হয়ে যায় আর কি। এখন সরকার যে প্রজ্ঞাপন করে আবার নতুন করে বাতিল করে দিল এটাকে, এর বিরুদ্ধে 21 সালে এসে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান রিট করল। 24 সালে 5ই জুন এই রিটের ভিত্তিতে সরকারের প্রজ্ঞাপনকে বাতিল করে আগে 56% কোটা বহাল করে দিল হাইকোর্ট। এবং এই কোটা বহালের পিছনে সরকারের ইশারা ইঙ্গিত ছিল যে আমরা তো বাতিল করেছি, এখন আপনারা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে ধীরে ধীরে এটাকে পুনরুজ্জীবিত করুন। এবং ওই সময় মুক্তিযোদ্ধারা যখন কয়েকজন বেশ মুষ্টিমেয় 5-10 জন বা 20-50 জন লোক র্যালি করছিল, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারাও আন্দোলন করেন, আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু মুক্তিযোদ্ধা তো এত লোক একসাথে জড়ো করা সম্ভব ছিল না। এই 5 জন, 10 জন, 20-50 জন, এটা দেখতেও খারাপ দেখা যাচ্ছিল যে দেশের এত কম সংখ্যক মুক্তিযোদ্ধা, তাদের জন্য কোটা থাকবে 30%, সব মিলে 56%। সেখানে আবার পোষ্য কোটা ছিল কিছু, সরকারি চাকরিজীবী যারা করে তাদের সন্তান সন্ততি কোটা, মুক্তিযোদ্ধার রাজা নাতিপুতিদের কোটা। তো এই লোকজন বেশি পাচ্ছিল না, তারা লজ্জাও পাচ্ছিল যে মেধার ভিত্তিতে নিয়োগ না পেয়ে আমরা যে কোটার ভিত্তিতে রাস্তায় দাঁড়াবো, তারা দাঁড়াতে পারছিল না। তারা যখন দাঁড়াতে পারছে না তখন সরকারই একটা পরামর্শ দেয়, তাহলে তোমরা একটা কেস করো। তখন 21 সালে তারা একটা কেস করে। এই কেসের রায় 24 সালের 5ই জুন সরকারের ইশারায় হাইকোর্ট বিভাগ এটাকে বাতিল করে দেয়। ছাত্র জনতা 6 জন সারা দেশে বিক্ষোভের ডাক দেয় এবং 9 জুন গিয়ে তারা 19 জুন গিয়ে তারা 30 জুনে পর্যন্ত সরকারকে একটা আলটিমেটাম দেয়। 1 জুলাই আলটিমেটাম সরকার যখন না মানে, 1 জুলাই গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ব্যানারে তারা প্রথম আন্দোলন শুরু করে এবং 8 জুলাই প্রথম কেন্দ্রীয় সমন্বয় পরিষদ গঠন করা হয়। ধীরে ধীরে পরবর্তীতে আন্দোলন পরিণতি আপনারা জানেন। সরকার 14 জুলাই আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলে অভিহিত করার পর ওই রাত্রেই রাত 12টার পর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে ঢাকার গলিতে গলিতে ছড়িয়ে পড়ে আমি কে তুমি কে রাজাকার বলে স্লোগান দিয়ে। এবং 16 জুলাই রংপুর আবু সাইদ শাহাদত বরণ করে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় এবং হেলিকপ্টার দিয়ে গুলি করে 200 লোকের বেশি নিহত করে সরকার। এরপর ছাত্ররা লাগাতার আন্দোলন করতে করতে এক পর্যায়ে যে 29 জুলাই 1 আগস্ট এক দফা ঘোষণা করা হয় এবং 5 আগস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়। কিন্তু এই কোটা আন্দোলনের মাঝে সরকার আবার একটু ভনিতা করেছিল। জুলাইয়ের মাঝামাঝি সময় এসে সরকার আরেকটি প্রজ্ঞাপন দেয়, সেখানে 7% মাত্র কোটা রাখে। এটা সম্ভবত 19 তারিখে 7% কোটা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তার ভিতরে মুক্তিযোদ্ধা 5, প্রতিবন্ধী 1, নৃগোষ্ঠী 1। ততদিনে অনেক মানুষ মারা গেছে। ছাত্রদের আর কোটা নিয়ে বসে থাকা সম্ভব ছিল না। ছাত্ররা ঘোষণা করে তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে। অনেক হৃদয় বিদারী, আবেগ ঘন অনেকগুলো স্লোগান জুলাইয়ের ছিল। প্রত্যেকটি স্লোগান মানুষের হৃদয় কাটত।
বেশ কিছু গানও জুলাইকে শানিত করেছিল। এই কোটা কিভাবে মানুষকে বৈষম্য করেছিল? বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভাতা নেয় এরকম ভুয়া অরিজিনাল মুক্তিযোদ্ধা মিলে 2,70,000-এর কাছাকাছি। প্রত্যেকে 20,000 টাকা করে বসে বসে ভাতা পায়। অভিযোগ আছে এর অধিকাংশই সঠিক মুক্তিযোদ্ধা নয়। প্রতি বছর গ্রাজুয়েট করে বের হয় 7 থেকে 9 লাখ। আপনি যদি এভারেজ 8 লাখ ধরেন, গত 16 বছরে 1,20,00,000-এর উপরে ছাত্রছাত্রী গ্রাজুয়েট হয়ে বেরিয়েছিল। আর 2,70,00,000 যে মুক্তিযোদ্ধা, এদের সন্তান, এর একটা এভারেজ করা হয়েছিল যারা গ্রাজুয়েট হয়ে বের হয়ে আসছিল তারা 1%-এরও কম। সেখানে আবার গোপালগঞ্জ কোটা, যোগাযোগ কোটা, দলীয় কোটা, আত্মীয়করণ কোটা দিয়ে ছাত্ররা চাকরি পাচ্ছিল না। টাকা 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত একটা চাকরির নিয়োগ হচ্ছিল। বিভীষিকাময় অবস্থা। একটা বিসিএস-এর চাকরিতে 50 লাখ, 60 লাখ ঘুষ ইজিলি হচ্ছিল লেনদেন। বিসিএস-এর প্রশ্ন বিক্রি হচ্ছিল দলীয় লোকজনের কাছে। আপনারা জানেন এইচ.টি. ইমাম আওয়ামী লীগের একজন আধ্যাত্মিক নেতা, সে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ঘোষণা দিয়েছিল যে তোমরা শুধু পরীক্ষা অ্যাটেন্ড করো, চাকরি দেওয়ার ব্যবস্থা আমার। এতটা নির্লজ্জভাবে কোটার প্রতি ধাবিত হয়েছিল শেখ হাসিনা। এই বাংলার মানুষের এই কোটার বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিয়ে জুলাই যে স্মৃতি রাষ্ট্র গড়ে তুলল, এই রাষ্ট্রের সাথে গাদ্দারি করলো কারা? জুলাই চেতনার বৈষম্যহীন রাষ্ট্র গঠন হলো না। এই সম্পর্কে দু একটা কথা বলে শেষ করে দিই। প্রথমেই জুলাই সনদকে মেনে নিয়ে বিএনপি পার্লামেন্টে গিয়ে এটাকে প্রতারণার অন্তহীন দলিল রূপে অভিহিত করল। আপনারা জানেন সালাউদ্দিন সাহেব, যার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হলো না। রাজনীতিতে সৎ মানুষের প্রবেশের অধিকার রুদ্ধ হলো। রাজনীতিতে পরিবার ব্যবস্থা আবার স্থায়ীকরণ হয়ে গেল। কোটা এখান থেকে শুরু হলো। আবার হয়তো চাকরি ব্যবস্থায় কোটা থাকবে না, কিন্তু আপনাদের মনে আছে 80% কোটা যেটা শেখ মুজিব চালু করেছিল, তার ভিতরে 40% জেলা কোটা। এই জেলা কোটার একটা উদ্দেশ্য ছিল রাজনীতিকীকরণ। রাজনীতিতে বিএনপি পরিবার ব্যবস্থা স্থায়ীভাবে রেখে দেওয়ার মাধ্যমে চাকরিতেও দলীয় কোটা 50% পার হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গণতান্ত্রিক 16 বছর গণতান্ত্রিক আন্দোলন করে ক্ষমতা এসে উপজেলা, ইউনিয়ন, থানা, উপজেলা পরিষদ দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক শেখ মুজিবের মতো গণতান্ত্রিকভাবে তিনি ক্ষমতায়, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করলো 16 বছর, কিন্তু উনি ক্ষমতায় এসে গণতন্ত্র বন্ধ করে দিলেন। সুতরাং আরেকটি বিপ্লব বাংলার মানুষের মুক্তির একমাত্র বিকল্প হতে পারে। এখনই বলা হচ্ছে ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। এই কথাটা ইসলামকে কটাক্ষ করেই বলা হচ্ছে। ফখরুল ইসলাম ইসলাম নয়, তাহলে ওনার নামের পিছনে ইসলাম রেখেছে কেন? উনি তো মুসলমান, এই জন্য উনি ইসলাম, অবশ্যই উনি ইসলাম। এখন উনি যদি বলে যে না আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না, তাহলে উনি সেটা ঘোষণা দিতে পারে। কিন্তু জামায়াত ইসলাম ইসলাম, এটাকে আবার পানি ছিটে দিচ্ছে কওমি ঘরানার আলেমরা, যারা বিএনপির হাদিয়া তহবার উপরে অথবা আওয়ামী লীগের হাদিয়া তহবার উপরে যাদের রুটি নির্বাহ করে থাকে। তারা ভয় পাচ্ছে
যে জামাত ইসলাম ক্ষমতা আসলে তাদের এই রুজিরুটির ব্যবস্থা কী হবে। তবে কওমি ঘরানার আরামদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভয় পেয়েন না। আপনাদের এই শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা হবে। আপনাদেরকেই নিয়োগ দেওয়া হবে চাকরি ব্যবস্থায়। আলেম ওলামারা যেখানে থাকবে সেখানে নামাজ কায়েম হবে, ন্যায় ইনসাফ কায়েম হবে, সত্য কথা বলা শুরু হবে, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দূর হবে বলেই তো আমরা বিশ্বাস করি। সুতরাং জামাত ইসলাম ইসলাম নয় বলে যে সেকুলারিজম ও জাতীয়তাবাদকে আপনারা ক্ষমতায় রেখে দেওয়ার জন্য চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন ইসলামী রাজনৈতিক ব্যবস্থার ব্যাপারে, এর দায়ভার কিন্তু আপনাদের থেকে যায়। প্রিয় দেশবাসী, নতুন একটি বিপ্লবের জন্য কে এগিয়ে আসবে? আমরা একসময় হতাশ হয়ে পড়েছিলাম যে আওয়ামী লীগকে পতন ঘটাতে কে এগিয়ে আসবে। চট্টগ্রাম কোটা, গোপালগঞ্জ কোটায় সারা দেশে ভরে গেছে, মেধাবীদের চাকরি হচ্ছিল না। সে পথেই হাঁটছে বর্তমান সরকার, আর তার সহযোগী আছে হেফাজত। মহিবুল্লাহ বাবুনগরী, সালাউদ্দিন কাদের চৌধুরী যে মাদ্রাসার পৃষ্ঠপোষক, তার ছেলেও সেটাকে দেখাশোনা করছে। মহিবুল্লাহ বাবুনগরীর পায়ের নিচে বসে থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চাচা চাচা বলে আর হাদিয়া দেয় বান্ডিল বান্ডিল জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। অভিশপ্ত বাঙালি, অভিশপ্ত বাংলাদেশ। ন্যায় ইনসাফ কে তুলে ধরবে? কে এগিয়ে আসবে? জাতীয়তাবাদী সেকুলারিজম সিস্টেম তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আর আলেমরাও একই রকমের নিজের স্বার্থ সিদ্ধির দিকেই ধাবিত হচ্ছেন। দেশের জন্য ওনারা কাজ করছেন না, ওনারা হাদিয়া তহবার জন্য কাজ করছেন। সুতরাং আলেম ওলামাদের ভিতরে যারা একটু সচেতন বিবেকবান আছে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকা দরকার। আল্লাহর প্রেরিত হুদুদ, কিসাস, ওয়ারিশ এগুলো বাস্তবায়ন করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের দায়িত্ব। আপনারা খলিফা, আল্লাহর প্রেরিত, কোরআনের ধারক বাহক। এই দায়িত্ব আপনারা শুধু মাথার ভিতরে একবার আনেন, যেটা এনিহাও প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন আপনাদের মাথার ভিতর থেকে জামাত ভূত ছুটে যাবে। হয় আপনারা জামাত হয়ে যাবেন, না হলে আপনারা এমনভাবে কাজ শুরু করবেন যে কোথায় জামাত হারিয়ে যাবে, বিএনপি হারিয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে। এটা বিশ্বাস করি আমরা। এগিয়ে আসো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় বিরোধিতা হয়ে সেকুলারিজম জাতীয়তাবাদকে সমর্থন দিয়ে জাহান্নামের খড়ি হওয়ার চেষ্টা করবেন না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।